সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবল বিশ্বকাপ 2026 উপলক্ষে বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন ফুটবল আলাপে। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে আজ। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন, অন্যদিকে ফ্রান্সের লক্ষ্য হারানো মুকুট পুনরুদ্ধার করা। এছাড়াও মাঠে নামছে টুর্নামেন্টের ডার্ক হর্স আর্লিং হ্যালান্ডের নরওয়ে। এই ম্যাচগুলো নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ ও ক্রীড়া সাংবাদিক এম মাহিজ্জামান। দুজনকে আজকে শোতে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আজকে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ম্যাচ রয়েছে, তবে সেই ম্যাচগুলোতে যাওয়ার আগে আমরা গতকাল যে ম্যাচগুলো হয়ে গেছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। স্পেন, যাকে ভাবা হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট ফ্রান্সের সঙ্গে, সেই স্পেন 67 র্যাঙ্কের কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এবং আরও যে দুটি ম্যাচ হয়ে গেছে, বেলজিয়াম ড্র করেছে, উরুগুয়ে সৌদি আরবের সঙ্গে ড্র করেছে। সব কিছু নিয়ে যদি একটু বলতেন যে ছোট দলের সঙ্গে এই যে বড় দল বা সোকল্ড বড় দল যদি আমি বলি, তাহলে এদের আসলে ড্র করার কারণ কি বা সেই পূর্ণাঙ্গ পয়েন্ট না পাওয়ার কারণ? আমার মনে হয় যে গতকাল বিশ্বকাপের ইতিহাসে মানে অন্যতম একটা ব্যতিক্রমী দিন গেছে। একসাথে একই দিনে 4টা ম্যাচ এবং সেই 4টা ম্যাচই ড্র। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার এবং কারোই ধারণা ছিল না যে কালকে সবগুলো ম্যাচ ড্র হবে, কারণ প্রথম ম্যাচে স্পেন এবং কেপ ভার্দে, যেই দেশটির নামই আসলে ফুটবল বিশ্বে অনেকেই হয়তো প্রথমবারের মতো শুনেছে, তারা এবার বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন এবং প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হয়েছেন মানে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের। তো অনেকেই ধারণা করেছিলেন যে ওই জার্মানির সাথে কুরাসাও যে 7টা খেয়েছে, এরকম কিছু একটা ফলাফল হয়তো বা কেপ ভার্দের সাথে, স্পেনের সাথে কেপ ভার্দে করবে, অনেকের এরকম একটা পূর্বাভাস ছিল। কিন্তু সারা বিশ্বকে চমকে দিয়ে এই কেপ ভার্দের খেলোয়াড়রা দাঁতে দাঁত চেপে মোটামুটিভাবে 95 মিনিটস যেভাবে তারা মানে ফুটবল মাঠে তারা নিজেদের জালকে অক্ষত রাখলো, আমি মনে করি যে এটা একটা বীরত্বের পরিচয়। বিশেষ করে তাদের গোলরক্ষক, তিনি যেইভাবে মানে কতগুলো আক্রমণ রুখে দিয়েছেন, মানে নিশ্চিত গোল বাঁচিয়েছেন বেশ কয়েকটা। তো এটা তো আমরা বলবো যে কেপ ভার্দের কৃতিত্ব। তারা তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তারা যেটা করেছে, যে রক্ষণাত্মক ফুটবলের চূড়ান্ত পরিচয় দিয়ে তারা নিজেদের জাল অক্ষত রেখে স্পেনের মতো দলের কাছ থেকে একটা পয়েন্ট ছিনিয়ে নেওয়া, এটা হলো তাদের একটা স্ট্র্যাটেজি ছিল। এবং যদি তারা সেটা নাও পারে, হয়তোবা কত কম গোল খাওয়া যায়, হয়তোবা তাদের টার্গেটটা সেটাই ছিল। এখানে স্পেনের ব্যর্থতা হলো যে তারা সারাক্ষণ কেপ ভার্দের ডিফেন্সের সামনে বল নিয়ে ঘোরাফেরা করেছে, কিন্তু কোনো একটা বলকে নিশ্চিতভাবে জালে জড়াতে পারে না। স্পেনের মতো দলের আসলে এই স্ট্র্যাটেজিগুলো থাকা দরকার, যে তারা যখন মানে তথাকথিত ছোট দলগুলোর সাথে খেলবে তাদেরকে ধরেই নিতে হবে। এরকম বড় দলগুলোকে আমরা অনেক সময় দেখেছি, যেমন উদাহরণ দিতে পারি আমরা 2014 সালের বিশ্বকাপে ইরানের সাথে আর্জেন্টিনার যে ম্যাচটা হয়েছিল, ইরান কিন্তু একইভাবে সারাক্ষণ ডিফেন্স করে গেছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মেসি ফ্রি কিকে একটা গোল করে কিন্তু দলকে একটা দলকে সে মানে বিজয় নিশ্চিত করেছে। তো এখানে আপনার স্ট্র্যাটেজি তো থাকতে হবে যে এই প্রতিপক্ষ যখন দুর্বল, আপনার চেয়ে অনেক দুর্বল, তারা তো গোল ঠেকানোর থেকে ব্যস্ত থাকবে। তো সেখানে আপনি কিভাবে গোল বের করে নিয়ে আসবেন? আমার মনে হয় যে এখানে স্পেনের কোচ তাদেরকে সেই স্ট্র্যাটেজি দিতে পারেনি, বা খেলোয়াড়রা মাঠে তাদের স্বাভাবিক খেলাটাই খেলেছে, অন্য দলের সাথে যেরকম খেলে সেটাই হয়তো খেলেছে। তারা আক্রমণ করেছে, যেটা স্বাভাবিক, কিন্তু গোল দিতে না পারা আমি মনে করি যে স্পেনের জন্য এটা একটা বড় ব্যর্থতা। এবং এই যে 2 পয়েন্ট হারানো, এই 2টা পয়েন্ট আমার মনে হয় যে এবারে বিশ্বকাপ স্পেনের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় মূল্য হয়তো বা দিতে হইতে পারে, এটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। একইভাবে আমার মনে হয় যে 2টা পয়েন্ট কেপ ভার্দের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, যেহেতু অপর 2 ম্যাচে 2টা দল ড্র করেছে। আসলে তো কেপ ভার্দের এই বিশ্বকাপে আসলে পাওয়ার কিছু নাই, মানে হারানোর কিছু নাই, পাওয়ার আছে অনেক কিছু। আমার মনে হয় যে তাদের সর্বোচ্চ অর্জন কিন্তু স্পেনের সাথে ড্র করে হয়ে গেছে। এরপর যে গ্রুপের বাকি যে 2টি দল, তাদের সাথে যদি তারা 1 পয়েন্ট বা 2 পয়েন্ট নিতে পারে, তাদের হয়তো পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু স্পেনের যে ক্ষতিটা হলো, তারা এই ক্ষতিটা পুষিয়ে কতটা উঠতে পারবে, এটা কিন্তু সন্দেহের অবকাশ রয়েছে। কথা হচ্ছিল স্পেন নিয়ে। আমরা যদি একটু তাদের বিশ্বকাপের ইতিহাস দেখি, তারা 4বার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। সো ইউরোতে তারা যতটুকু সফল, বিশ্বকাপে 2010 বিশ্বকাপ যদি বাদ দিই আমরা, তাহলে কিন্তু বিশ্বকাপে দেখা যায় যে তারা সেই অর্থে ওই রকম সফল না। প্রতিবার তারা টুর্নামেন্টে যায় এবং বেশিরভাগ সময় তার সেমিফাইনালের আগে আউট হয়ে যায়। এটা কি স্পেনের সেই চিরাচরিত সমস্যা কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে এবার তো ধরেন স্পেনের
একটা হচ্ছে যে একটা ভালো দলই তারা এসেছে। হ্যাঁ, এবার কিন্তু মানে অন্তত গতবারের চেয়ে শক্তিশালী দল তারা 2010 বা 2014 বিশ্বকাপে যেই শক্তি নিয়ে তারা এসেছিল, আমার মনে হয় যে স্পেনের ইতিহাসে সবচেয়ে মানে সোনালী প্রজন্ম বলতো। তো সেই দিনগুলো তো তারা পেরিয়ে এসেছে। তার আগে ধরেন 70-এর দশকেও কিন্তু স্পেনের অনেক শক্তিশালী দল ছিল বিভিন্ন সময়, তারা সফল হতে পারে নাই। তো আসলে নামের প্রতি ইংল্যান্ডের কথা যদি আমরা বলি, মানে একই রকমের তারা বিশ্ব ফুটবলে স্পেন এবং ইংল্যান্ড তাদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। মানে এই যে পৃথিবীতে যে মানে সেরা খেলোয়াড়গুলোকে তুলে আনা এবং তাদেরকে পরিচর্যা করা, তাদেরকে মাঠের ফুটবলে সময় দিয়ে তাদের পেছনে ইনভেস্ট করে তারা কিন্তু এই ফুটবলারগুলো গড়ে তোলে। আপনি মেসি বলেন, রোনালদো বলেন, নেইমার বলেন, এখনকার যে এই প্রজন্মের সেরা বিশ্ব ফুটবলে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এদেরকে কিন্তু সবাই স্পেন এবং ইংল্যান্ড এই দুইটি দেশেই কিন্তু তাদেরকে মূলত নার্সিং করে এই পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু নিজের দেশের এবং তাদের দেশেও কিন্তু লিগে এই যারা তাদের জাতীয় দলে খেলে, লিগে তাদের পারফরমেন্স দেখবেন যে মানে অসাধারণ তারা পারফর্ম করে থাকে। কিন্তু এই লিগে হয়তো বা এটা হইতে পারে যে লিগে মানে সর্বোচ্চ এফোর্ট দিতে গিয়ে এই খেলোয়াড়গুলো যখন বিশ্বকাপে আসেন, তখন কিন্তু তারা গতকালকের ম্যাচে আমরা যেটা দেখেছি আর কি, এই যে টানা একটা লিগ খেলে আসার পরে এই 1-1.5 মাসের ব্যবধানে একটা বিশ্বমঞ্চে মানে আসা এবং সেই স্নায়ুর লড়াইটাকে জয় করা, এটা কিন্তু সব খেলোয়াড়ের পক্ষে সম্ভব হয় না। আমার মনে হয় যে স্পেনের যে বারবার আপনি যে ব্যর্থতার কথা বলছেন, যদি আমরা বলি হ্যাঁ স্পেনের জন্য অবশ্যই ব্যর্থতা, তারা বিশ্ব ফুটবলে যা দেয় এবং সারা বছর ধরে যেভাবে তারা ইনভেস্ট করে ফুটবলের পেছনে এবং ফুটবল উন্মাদনায় তাদের দেশের মানুষ যেভাবে মানে সময় কাটায়, আমাদেরকেও তারা মানে ফুটবলের বিনোদনটা সর্বোচ্চ দেয়। তো এই দেশটার জন্য তো ব্যর্থতাই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া বা মানে ফাইনালে না যেতে পারা। তো সেই ব্যর্থতার আমার মনে হয় যে একটা কারণ হতে পারে যে তারা লিগে যেই এফোর্টটা দেয় সারা বছর ধরে, তারপরে এই বিশ্বকাপে খেলতে এসে তাদের খেলোয়াড়রা হয়তো এই স্নায়ুর চাপটা এবং মানে ফিজিক্যাল যে মানে ভারটা সেটা হয়তো তারা নিতে পারে না, এটা হতে পারে। আমি একটি মাহুজ্জামানের কাছে আসতে চাই। গতকাল যে 3-4টি ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচই ড্র হয়েছে, স্পেশালি স্পেনের ম্যাচ নিয়ে কথা হচ্ছিল। সে সঙ্গে একটু অ্যাড করতে চাই, উরুগুয়েকে বলা হয় ফুটবলের পরাশক্তি, কিন্তু রিসেন্ট টাইমে উরুগুয়ে খুব একটা ভালো করতে পারছে না বিশ্বকাপে। সবকিছু মিলে আপনার যে প্রত্যাশা ছিল সেখান থেকে আসলে কতটুকু কি দেখলেন? রাজু ভাই যেটা বললেন, আসলে এবারের বিশ্বকাপে এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে আপনি দেখবেন যে সবগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল একটা ম্যাচ। আমরা ব্রাজিল, নেদারল্যান্ড, এমনকি উরুগুয়ের কথা আপনি যেটা বললেন, বেলজিয়াম, ইজিপ্টের কথা, আসলে এগুলো মানে আমরা তো ভাবি নাই যে এটা ড্র হবে, ড্র হয়ে গেছে। কিন্তু আনফরচুনেটলি স্পেন আর কেপ ভার্দের মধ্যে যে খেলাটা হয়েছে, স্পেন আসলেই এটা আসলে বলা যায় ব্যাড লাকও বটে, বাট স্পেনের কিছু ব্যর্থতাও আছে এখানে। যেমন আপনি স্পেনের আপনি যে কথাটা বলতেছিলেন যে স্পেনের আসলে বিভিন্ন লিগে খেলে থাকে, বেশিরভাগ কিন্তু বার্সেলোনা বা এই ইউরোপিয়ান লিগগুলোতে খেলে থাকে। ওদের দেখবেন যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে আপনি কিন্তু টপ নচ আপনি পাবেন, খুঁজে পাবেন, কিন্তু আসলে যে টিম বন্ডিং আপনি যেভাবে যেটা খেলাতে চাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে না। আপনি গতকালকে দেখবেন যে 70 মিনিটের পর কিন্তু লামিন ইয়ামাল, যদিও ইনজুরি ছিল, 70 মিনিটের পরে নামানো হয়েছে, নিকো ওদেরকে নামানো হয় নাই। তো আসলে এই জিনিসগুলোতে যে ওরা 1v1 খেলতে চেয়েছে কিন্তু ওদের প্লেয়ার ছিল না ফরওয়ার্ডে। ওরা সবসময় মানে বল, রাজু ভাই যেটা বলেন যে বল ভিতরে পেয়েছে কিন্তু ওরা অ্যাটাকে সরাসরি করতে পারে না, কারণ কি বার্থডে প্লেয়ার কিন্তু আপনি দেখবেন যে 11 জনই ডিফেন্স লাইনের মধ্যে ঢুকে গেছিল। মানে ওদের কিন্তু হারানোর কিছু ছিল না, লাইক যে ওদেরকে মানে গোল দিতে হবে। ওরা সবসময় ট্রাই করছে যে গোল ওরা যত না খেতে পারে এই জিনিসটা ট্রাই করছে। কিন্তু শেষ মুহূর্তে কিন্তু কোচে কিন্তু ট্রাই করছিল যে স্পেনকে জেতানো, শেষ মুহূর্তে যে কিন্তু লামিন ইয়ামাল এদেরকে নামানো হয়েছে, কিন্তু আসলে তারা ব্যর্থ হয়েছে। তো ওইটাই যে 1v1 তারা আসলে খেলাতে চাইছে, বাট প্লেয়ার ছিল না স্পেনের। এখানে শাওন যে বন্ডিং এর কথাটা বলেছে, দেখেন যে আমি একটা জিনিস হতে পারে অনেকের কাছে হয়তো বা ভিন্নভাবে হবে, এই যে সারা বছর ধরে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, একজন আরেকজনের যে রাইভাল, এই রাইভালির থেকে এরপরে খেলোয়াড় উঠে এসে একই দলে খেলা, তো ওই এই ক্ষেত্রে মানে আমি জানি না মানে এইরকমও একটা কিছু কাজ করে কিনা বন্ডিং এর ক্ষেত্রে, এটাও একটা বাধা হয় কিনা যে সারা বছর একজন আরেকজনের বিপক্ষে এই যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, এটা কিন্তু পৃথিবীর আমি মনে করি যে ইংল্যান্ড এবং এই স্পেন ছাড়া আর কোনো দলের ক্ষেত্রেই কিন্তু এটা অতটা তীব্রভাবে হয় না। হয়তো মানে ফ্রান্স বা ইতালির ক্ষেত্রে হয়, কিন্তু তাদেরও অনেক প্লেয়ার কিন্তু বাইরে খেলে, মানে একদম সরাসরি নিজেদের মধ্যে মুখোমুখি অবস্থান, এটা কিন্তু মানে খুব কম দলের হয়ে থাকে। ব্রাজিল বা আর্জেন্টিনার তো প্রশ্নই আসে না, তাদের সব বেশিরভাগ খেলোয়াড় ইউরোপে খেলে থাকে। তো এই যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের যে ত্রিমুখী লড়াইটা মানে যুগের পর যুগ ধরে চলতেছে, এইটারও কোনো একটা
মানে মাইন্ড গেমে কোনো প্রভাব, মাইন্ড সেটে কোনো পড়ে কিনা মানে মাঠের যদিও খেলায়। আমরা এইটা হলো স্পেনের যারা মানে মনোবিদ আছেন বা দলের যারা দলীয় কোচ বা কোচিং স্টাফ আছেন তাদেরকে এই জিনিসটাও ভেবে দেখা দরকার বলে মনে করি। যদিও আমরা স্পেনের আসলে গোল্ডেন জেনারেশন এইভাবে এরকম দেখি নাই, বাট ইংল্যান্ডে সবসময় এই কথা আসলে হয়ে থাকে, তাদের ড্রেসিং রুমে সেই ইগো সমস্যাটা থাকে। হয়তো আমার কথাটা রিয়াল মাদ্রিদের ভক্তরা পছন্দ করবে না, না। আপনি গোল্ডেন জেনারেশন দেখবেন না, কিন্তু 2010-এ শিরোপা জেতার পর সেটা তো 2010-এ ধরেন শিরোপাটা জেতা আমি মনে করি যে ব্রাজিল বা আর্জেন্টিনার ব্যর্থতা কারণ ওই সময় নিশ্চয়ই স্পেন অনেক বড় দল ছিল বা শক্তিশালী দল ছিল, কিন্তু 2014 সালে আপনি দেখেন ওই দলটাই কিন্তু আবার প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে, যদিও বয়সের একটা বিরাট ছিল, কিন্তু আগের বারে চ্যাম্পিয়ন দলটা পরের বার একেবারে প্রথম রাউন্ড থেকে বিদায় নিবে একেবারে কোনো রকম পয়েন্ট ছাড়া। এইটাও তো একটা অভাবনীয় বিষয়। তো আমি যেটা বলছিলাম যে এই আলোচনাটা হয়তো রিয়াল মাদ্রিদের ভক্তরা পছন্দ করবে না, বাট যে প্রতিদ্বন্দ্বীদের কথা বলা হচ্ছিল এবার কিন্তু স্পেনের দলে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারই নেই, যদিও বা বিশ্বকাপ শুরুর পরে কুকুরেকে তার দলে নিয়েছে, যদিও তিনি এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামেনি। বলছিলাম স্পেন নিয়ে কথা বলছিলাম, অবশ্যই যেটা দুইটা ম্যাচ রয়েছে আমাদের সামনে, বিগ ম্যাচ, বিগ দুইটা টিম মাঠে নামছে, আর্জেন্টিনা এবং ফ্রান্স। শুরুতে একটু আর্জেন্টিনার প্রসঙ্গে আসতে চাই। আলজেরিয়ার বিপক্ষে কেমন প্রত্যাশা দেখছেন? আলজেরিয়া কিন্তু 2019 সালে আফকন চ্যাম্পিয়ন ছিল, কিন্তু পরবর্তীতে 22 সালে গিয়ে তারা বিশ্বকাপ খেলতে পারেনি, যেটা ধরা হয় তাদের দেশের ইতিহাসে অন্যতম একটা সেটব্যাক। তো এরপর তার এবারে বিশ্বকাপে আসলো, কি মনে হয় যে যেহেতু 28 র্যাঙ্কিং এর দল আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারবে কিনা? না, প্রথম হচ্ছে যে বিশ্বকাপের প্রথম ম্যাচটা আমাদের জন্য আর্জেন্টিনার জন্য একটু কঠিনই বটে, কারণ প্রতিবারই আমরা দেখি যে প্রথম ম্যাচটা কিন্তু খুব ভালোভাবে, যদিও মানে 1994 বা 1998 বিশ্বকাপে প্রথম 4-0 গোলে জিতেই শুরু হয়েছিল। বাকি আমি একটু ইন্টারেক্ট করতে চাই, আর্জেন্টিনা এর আগে যে দুইবার বিশ্বকাপ জিতেছিল 22 বিশ্বকাপের আগে, অর্থাৎ 78 বিশ্বকাপ এবং 86 বিশ্বকাপ, এবং দুই বিশ্বকাপের পরে বিশ্বকাপে গিয়েই তাদের কিন্তু প্রথম ম্যাচ হারার রেকর্ড রয়েছে। সো এটারও এটা গত বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে প্রথম ম্যাচে কিন্তু সৌদি আরবের সাথে হার দিয়ে শুরু করা, তো সুতরাং এটা মানে অস্বাভাবিক কিছু নয়। তবে এবারের দলের যে অবস্থা আমি মনে করি যে গতবার যেখান থেকে শেষ করেছিল আর্জেন্টিনা, যেখানে শেষ করেছিল সেখান থেকে শুরু করার মতো অবস্থা কিন্তু আর্জেন্টিনা আছে। কিছু খেলোয়াড় পরিবর্তন হলেও মাঠে, কিন্তু মাঠের খেলায় কিন্তু সেটা ছাপ আমরা দেখিনি, ধারাবাহিকভাবে কিন্তু করেছে, এবং শেষ মুহূর্তে কিন্তু র্যাঙ্কিং ও বিশ্ব ফুটবলের র্যাঙ্কিং ও কিন্তু শীর্ষ অবস্থানে থেকেই কিন্তু বিশ্বকাপটা শুরু করছে। সুতরাং এবারে দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে এই শিরোপাটা ধরে রাখা, আর এই যে বিশ্ব ফুটবলের যে 1 নম্বর র্যাঙ্কিং দল সেই মর্যাদাটাও ধরে রাখা। তো আমি মনে করি যে আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা, যদিও আফ্রিকান দলগুলোর সাথে শুরু করাটা সবসময় কঠিন, এবং আর্জেন্টিনার অতীত রেকর্ডটাও কিন্তু আফ্রিকান দলগুলোর কাছে বেশ কয়েকবার হোঁচট খেয়েছে। তো সেই সমস্ত অবস্থা মাথায় রেখেও আমি মনে করি যে আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা আজকের ম্যাচে বা আগামীকাল সকালবেলা যে ম্যাচটি হবে বাংলাদেশ সময়, সেই ম্যাচে আমার মনে হয় যে সহজ জয়টাই আমরা আশা করছি। এই মাহমুজ্জামান যদি এই ম্যাচ নিয়ে একটু বলতেন। রাজু ভাই যেটা বললেন আর কি, যে আর্জেন্টিনা প্রতিবারের মতো আসলে অঘটন ঘটাবে কিনা। গতবার আমরা দেখেছিলাম যে সৌদি আরবের সঙ্গে তারা মানে হেরে গিয়েছিল। আসলে এবার আলজেরিয়ার সঙ্গে আমার মনে হয় না যে স্বাভাবিকই থাকবে। আসলে সবাই যেটা এই বিশ্বকাপ যেটা হচ্ছে যে অঘটন ঘটবে কিনা, আমার মনে হয় না যে অঘটন ঘটবে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে গত বিশ্বকাপের থেকে এবারে বিশ্বকাপে আর্জেন্টিনার টিমটা ফুলফিল, একবারে কমপ্লিট একটা টিম। আবার যেটা যে মাইন্ড সেট আপের ক্ষেত্রে তাদের কিন্তু অলরেডি একটা ট্রফি আছে, তারা কিন্তু এটাকে তাদের কাছে রাখার জন্যই সেই ফ্রি মাইন্ডেই নামবে মাঠে। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে না যে এই যে আলজেরিয়ার মতো আন্ডারডগ যারা আছে আর্জেন্টিনার সঙ্গে তারা পেরে উঠবে। মানে আমি বলি যে 2014 সালের ফাইনালে হারার পরে মানে আর্জেন্টিনার দলের যে পরিবর্তনগুলো হয়েছে, 2018 সালের যে ব্যর্থতা ফ্রান্সের সাথে হেরে বিদায়, সেইটার পরে কিন্তু মানে একটা 2022-এর বিশ্বকাপটা শুরু হয়েছিল একটা প্রবল চাপ নিয়ে। মেসির শেষ বিশ্বকাপ বলা হচ্ছিল, যে মেসির শেষ বিশ্বকাপ, এবং খেলোয়াড়দের উপরও সেই চাপটা ছিল যে দীর্ঘ 36 বছর ধরে তারা শিরোপা জিতে নাই, তারপরে মেসি বিদায় নিবে খালি হাতে, মেসির মতো একজন খেলোয়াড়। তো এই যে প্রেশারটা নিয়ে কিন্তু 2022-এর বিশ্বকাপটা শুরু করার ফলে প্রথম ম্যাচটা কিন্তু তারা হোঁচট খাওয়ার অন্যতম কারণ ছিল এই প্রেশারটা। এবার কিন্তু সেই চাপটা নেই, একটা চাপই আছে যে আমরা বর্তমান চ্যাম্পিয়ন, শিরোপাটা ধরে রাখতে হবে। এর বাইরে কিন্তু এই যে দীর্ঘকালের যে ব্যর্থতার চাপ, মেসিকে একটা বিশ্ব শিরোপা উপহার দেওয়ার চাপ, এই বিষয়গুলো কিছুই নেই। একটা হচ্ছে যে আমাদের বাড়তি প্রাপ্তি যদি পরপর 2টা বিশ্বকাপে আমরা শিরোপা জিততে পারি, সেই প্রত্যাশা, সেই পরিকল্পনা নিয়ে এবার কিন্তু মাঠে নামছে।
সুতরাং প্রথম ম্যাচটা সেবার যেই চাপ নিয়ে খেলেছিল এবার অনেকটাই চাপমুক্ত, এবং আমার মনে হয় যে চাপমুক্ত আর্জেন্টিনা যদি মাঠে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, আলজেরিয়ার মতো টিম আসলে সামনে দাঁড়ানোর কথা না আর কি। গতবারের আর্জেন্টিনার সঙ্গে এবারে আর্জেন্টিনার পার্থক্য কোথায় দেখছেন, মানে শক্তিমত্তার দিক থেকে বা সবকিছু দেখে, মানে কোন জায়গায় কি পার্থক্য দেখছেন কিনা? দেখেন শাওন যেটা বলেছেন যে গতবারের আর্জেন্টিনা থেকে এবারের আর্জেন্টিনা দলের, আমি বলবো যে দলীয় মানে ফুটবল শক্তিতে তারা কিন্তু আরো বেশি শক্তিশালী। কারণ হচ্ছে মেসির বিদায় আগামী দিনে যারা আর্জেন্টিনার হাল ধরবে এই খেলোয়াড়গুলো কিন্তু আমরা এই স্কোয়াডে আমরা দেখতে পাচ্ছি। এবং গতবারে আপনি কিন্তু ধরেন আলভারেজকে আপনি বিশ্ব ফুটবল কতটা চিনত, খেলার মাঠের মধ্য দিয়ে গতবার চিনে নিয়েছে, এবং সে কিন্তু একটা প্রতিষ্ঠিত মানে খেলোয়াড় হিসেবে এবার কিন্তু তার যে বয়স অভিজ্ঞতা ইত্যাদি আগের চেয়ে বেড়েছে, বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। আপনি লতারো মার্টিনেজের কথা বলেন যে গত বিশ্বকাপে সে যেভাবে সে এবার নির্ভর হয়ে পারবে, তার গতবার কিন্তু সে মানে ফার্স্ট 11-এ জায়গা পাবে কি পাবে না মানে এই আশঙ্কাটা তার ছিল। এবার কিন্তু সে একজন প্রতিষ্ঠিত খেলোয়াড়, এবং লিগে তার যে মানে সর্বশেষ লিগেও তার যে পারফরমেন্স সব মিলিয়ে আপনি দেখবেন যে একজন মানে এই বিশ্বকাপে এসে চমক দেখানোর জন্য কিন্তু অপেক্ষা করছে। আপনার ফার্নান্দেজ গতবার একইভাবে কিন্তু আলভারেজের মতোই মানে বদলি খেলোয়াড় হিসেবে ভালো করে, তারপর কিন্তু এবার সুতরাং ডিফেন্সে কিছুটা হয়তোবা পরিবর্তনের জায়গা থেকে, বাট এখন পর্যন্ত তারা পরীক্ষিত সেই যারা গত 4 বছর ধরে আর্জেন্টিনা দলে খেলতেছিলেন একটা কম্প্যাক্ট একটা টিম নিয়ে কিন্তু আসছে। গোলকিপার আমার মানে মার্টিনেজের তো সে তার পরীক্ষা গত বিশ্বকাপে দিয়েছে, লিগেও কিন্তু সে তার সেই ধারাবাহিকতা ধরে রেখেছে, এবং যদি ইনজুরির ইতিমধ্যে সেই ইনজুরি থেকে মুক্ত হয়েছে, আজকেই হয়তো সে মাঠে নামবে আশা করা যাচ্ছে। সুতরাং গতবারের যেই কিছু জায়গায় নড়বড়ে ছিল, চাপ ছিল, নতুন ছিল, অনেকেই একেবারেই নতুন হিসেবে মাঠে একদম একটা দলের পরিবর্তন ছিল। আগের বিশ্বকাপে যারা খেলেছে হিগুয়েন, তারপরে হচ্ছে আগুয়েরোর মতো খেলোয়াড়, তাদের বিদায় দিয়ে নতুন দিন নিয়ে খেলতে হয়েছে গত বিশ্বকাপটা। এবার যেটা হচ্ছে হয়তো অভাব কিছুটা হয়তো মাঠে দেখাও যেতে পারে, তারপরেও আমি বলবো যে হ্যাঁ সেই অভাব পূরণের অনেক খেলোয়াড় আছে। সেটা হচ্ছে ডিমারিয়ার যে অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ সময়ে যে তার যে পারফরমেন্স, সেই জায়গাটা হয়তো বা এবারে মানে নামের ক্ষেত্রে অন্তত পক্ষে কিছুটা অভাব হতে পারে। তবে সেই ডিমারিয়ার অভাব পূরণের জন্য কিন্তু তরুণ যারা আছেন দলে তারা কিন্তু আমার মনে হয় যে তাদের পারফরমেন্স দিয়ে সেটা মাঠে প্রমাণ করতে পারবেন। এই মাহাজামের কাছে একটু আসতে চাই, মেসিকে গতবার যেভাবে দেখেছিলেন এবার কি মনে করছেন, তাকে কিভাবে দেখতে চাচ্ছেন, বা তিনি যে পারফরমেন্স গত বিশ্বকাপে দিয়েছিল এবার সেটাকে রেপ্লিকেট করা আসলে সম্ভব হবে কিনা? আসলে মেসি অলওয়েজ মেসি, মানে মেসিকে আসলে ওভাবে মেসির জায়গায় অন্য কেউ আসবে এটা আসলে ভাবাটা ঠিক না। কিন্তু আমার মনে হয় যে মেসি তার যে ট্যাকটিক্যাল স্কিল যেটা সে নর্মালি খেলে থাকে এই বিশ্বকাপে সে খেলবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে নিজে না খেলে হয়তো ইয়াং যে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে সে সুযোগটা দিবেন। আমি এখানে রাজবের সঙ্গে একটু অ্যাড করতে চাই, ভাইয়া বলছিলেন যে আলভারেজ, লাউতারো মার্টিনেজ এরা গত বিশ্বকাপে কিন্তু চান্স পাবে কি পাবে না এটা নিয়ে সন্দেহ ছিল, কিন্তু এবার আমরা আর্জেন্টিনার গণমাধ্যম সাংবাদিক তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে আলভারেজকে দিয়ে কিন্তু 9 পজিশন খেলানো হবে, মানে অ্যাটাকিংটা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যে মার্টিনেজ আমরা নিকো প্যাচকে দেখছি যে নতুন যে ইয়াং ছেলেটা সে তাকে ভিতরে নিয়ে আসা হচ্ছে। আসলে এখানে মেসির উপর আসলে প্রেশার থাকবে না, উল্টা আমার কাছে মনে হচ্ছে যে স্কালানির আর মেসি একটা কোচিং টাইপ হয়ে গেছে দলটা, যে আসলে মেসি চাইবে যে তার টিমটা নিয়ে সে খেলার জন্য, সে মাঠে জাস্ট একটা কি বলবো যে তাদের জন্য একটা আশানুরূপ একটা স্কোর নিয়ে আসতে পারবে, এটাই আমি চাই। আর্জেন্টিনা নিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হলো গত বিশ্বকাপে আমরা দেখেছি যে আর্জেন্টিনাকে নেদারল্যান্ডস টিম অনেক বেশি প্রভোগ করেছিল এবং সেই ম্যাচটা অনেক বেশি ইন্টেন্স ছিল গত বিশ্বকাপে। এবং এবারও আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আলজেরিয়ার বেশ কয়েকজন খেলোয়াড় তারা বলেছেন যে আর্জেন্টিনাকে আমরা অন্য 8-10টা দেশের মতোই দেখছি, অন্য 8-10টা দলের মতোই দেখছি, তাদেরকে হারানো সম্ভব। ইভেন আলজেরিয়ার একজন সাংবাদিক বলেছে যে এই আর্জেন্টিনা আলজেরিয়াকে দেখে ভয় পাচ্ছে, আমাদের কাছে রিয়াদ মাহরেজ আছে, সে মেসির থেকে বেটার প্লেয়ার। এই ধরনের কমেন্টস ম্যাচের আগে, এই কমেন্টস গুলো কি আসলে এই আর্জেন্টিনাকে আবারও প্রভোগ করবে কিনা এবং ম্যাচটা অনেক বেশি ইন্টেন্সিভ হতে যাচ্ছে কিনা? দেখেন ফুটবল বলেন বা যে কোনো দলীয় খেলাই বলেন, একটা মাইন্ড গেম বলে একটা জিনিস আছে যে ম্যাচের আগে যেটা শুরু হয়, তো প্রত্যেকটা দল এবং দলের কোচ বা তাদের খেলোয়াড়রা তারা চাইবে যে প্রতিপক্ষের উপর মানসিক একটা চাপ সৃষ্টি করতে, এবং এইগুলো কিন্তু এখন কমন যে আমাদের, কারণ প্রত্যেক দল তারা জেতার জন্য খেলবে এটাই বলবে,
মাঠের স্ট্র্যাটেজি আমরা দেখতে পাবো যে আর্জেন্টিনাকে ঠেকানোর জন্য তাদের কি স্ট্র্যাটেজি, তারা কি জেতার জন্য খেলছে না ড্রয়ের জন্য খেলছে। সুতরাং বড় দল যারা, যেই দলটা আসলে বিশ্ব চ্যাম্পিয়নের নিচে তাদের কোনো লক্ষ্য নাই বা টার্গেট নাই বা করার কোনো সুযোগও নেই, তো সেই দলটার জন্য এই সমস্ত মানে যে কমেন্ট খেলার আগে প্রেস কনফারেন্সে বা মিডিয়ার সামনে যে সমস্ত কমেন্টস প্রতিপক্ষরা করে থাকেন, সেটা আসলে খুব বেশি চাপ আমার মনে হয় যে হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এবার আমরা যেটা আগে আলোচনা করেছি যে এবার আর্জেন্টিনার দলটা অনেক বেশি অভিজ্ঞ এবং তারুণ্যের সমন্বয়, অভিজ্ঞ তারুণ্য যেটাকে আমরা বলি, এবং এটা কিন্তু মানে তাদের যে বয়স, তাদের সামনে পৃথিবী জয় করার সুযোগ রয়েছে। এবং আমরা আমাদের মানে নিন্দুকেরা বিভিন্ন সময় যেটা বলতো যে মেসি নির্ভর একটা আর্জেন্টিনা, মেসি নির্ভর দল, কিন্তু এইবার কিন্তু বিশ্বকাপে কেউ কিন্তু বলতে পারছে না যে মেসি নির্ভর দল। এবং আমরা ধারণা করি যে অনেক ম্যাচে কিন্তু মেসি হয়তো 90 মিনিট মাঠে থাকবেন, কিন্তু সেই অভাবটা পূরণ করার জন্য বা দলের জয় নিশ্চিত করার জন্য মানে টিমের 1 নাম্বার থেকে 26 নাম্বার পর্যন্ত আমার মনে হয় যে প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু তারা নিজেদেরকে প্রমাণ করেছে মাঠে যে হ্যাঁ আর্জেন্টিনার পতাকা বহনের জন্য তারা সক্ষম। কি আপনি ডিফেন্স বলেন, কি আপনি মিডফিল্ড বলেন, বা আপনি ফরওয়ার্ড লাইন বলেন, কোথাও আমি মনে করি যে এবারের যদি অন্য দলের সাথে আপনি কম্পেয়ার করেন, আমার মনে হয় যে কোন দলের চেয়ে আর্জেন্টিনা কোনো অংশে পিছিয়ে থেকে বিশ্বকাপ শুরু করছে না। তারপরে মাঠের খেলায় সেটা কি পারফর্ম করে, ফলাফল কি আসে, সেটা হয়তো আমরা দেখবো। তবে আমরা প্রত্যাশা করছি যে এবারও হয়তো বা শেষ লড়াই পর্যন্ত আর্জেন্টিনা টিকে থাকবে। অবশ্যই আমরাও সেটা দেখার চেষ্টা করব আর্জেন্টিনা পারে কিনা এবারও। এবার একটু ফ্রান্সের প্রসঙ্গে আসি। ফ্রান্স আর একটি বড় দল, আর্জেন্টিনার বিপক্ষে তারা ফাইনালে খেলেছিল গতবার, এবার তারা নামছে প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে। সেই ম্যাচটা কেমন হতে পারে? সেনেগাল কিন্তু আফ্রিকার অন্যতম শক্তিশালী দল, আফকন জিতেছিল যদিও, বা পরবর্তীতে সেটা বলা হয়েছে আফকন থেকে যে এটা মরক্কোকে দেওয়া হবে। সবকিছু মিলে ফ্রান্স এবং সেনেগালের ম্যাচটা কেমন হবে বলে প্রত্যাশা করছেন? এই কথা তো আমরা সবাই মানি বা আমরা সবাই বলছে যে এবার হলো ফ্রান্স বিশ্বকাপের অন্যতম প্রধান দাবিদার এবং তারা অন্যতম শক্তিশালী দল। তাদের যে স্কোয়াড এটা বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। কিন্তু এবারের বিশ্বকাপটা যেভাবে শুরু হয়েছে, তো এই সেনেগালের মতো দলের বিপক্ষে শুরু করাটা আমি মনে করি যে ফ্রান্সের জন্য কিন্তু কঠিন, মানে খুবই কঠিন। কারণ ফ্রান্সকেও আমরা কিন্তু দেখেছি যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরের বার কিন্তু প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার অভিজ্ঞতা কিন্তু তাদেরও আছে। সুতরাং এই ফ্রান্স কত দূর যাবে বা এই ফ্রান্স কতটুকু সেনেগালের বিপক্ষে কি করবে, এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কারণ সেনেগাল কিন্তু অত্যন্ত টাফ টিম, আফ্রিকান, এমনিতে আফ্রিকান টিম, এবং আফ্রিকান টিমগুলোর মধ্যে সেনেগাল মানে অত্যন্ত পাওয়ার ফুটবল খেলে। তো অন্যদিকে ফ্রান্সও কিন্তু পাওয়ার ফুটবল খেলে। সুতরাং এই ম্যাচটা অত্যন্ত উপভোগ্য বলে আমি হবে বলে আশা করছি। তবে ফ্রান্স এই ম্যাচে খুব সহজে যে পার পাবে এটা আমার কাছে মনে হয় না। এই ম্যানেজারের কাছে আসতে চাই, ফ্রান্স এবং সেনেগালের ম্যাচে কাকে এগিয়ে রাখছেন এবং কেন এগিয়ে রাখছেন? স্বাভাবিকভাবে এখানে ফ্রান্সই এগিয়ে থাকবে, কিন্তু আপনি যেটা বললেন যে সেনেগালটাকে কিন্তু আসলে তাদেরকে আফ্রিকান লায়ন্সও বলা হয়। এদের সেনেগালের দিকে যদি আমরা আসি, সাদিও মানে বাদে আর আসলে তেমন প্লেয়ার কিন্তু নেই আসলে তাদের ফরওয়ার্ডকে যে ব্যাকআপ দিবে। কিন্তু আপনি যে ফ্রান্সের দিকে তাকান, তাদের ক্যাপ্টেন এমবাপ্পে, কিলিয়ান এমবাপ্পে, সে ডাবল টাইম ফাইনালিস্ট, একবার চ্যাম্পিয়ন, সে গোল্ডেন বুটও জেতা একটা প্লেয়ার। লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে আই গেস তার মনে হয় 12টার মতো গোল আছে। তো আসলে সে থাকলে, আর আমরা সাইড লাইনে কোচ, সেও কিন্তু একটা টাইমে বিশ্বকাপ জয় করে এসেছে। পরপর 3বার মানে 2বার তারা বিশ্বকাপ খেলে, মানে ফাইনাল খেলে আসলে আসা দল। আমার মনে হয় না যে সেনেগালের সাথে আসলে তাদের এতটা টাফ টাইম তারা পার করবে। নর্মালি আসলে তারা যে ডিফেন্স লাইন যার কথা বলছেন আপনার, তিনি কোচরা 4-2-3-1 যে ফরমেশনে খেলে থাকে, এইটা খেললে আমার মনে হয় না যে আসলে সাদিও মানে একা এত কিছু করতে পারবেন। ফ্রান্সের বিষয়ে একটু আসতে চাই আবারও। সেটি হলো যে ফ্রান্সকে বলা হচ্ছে না তোমার ফেভারিট, কিন্তু আপনি যদি 2018 এবং 2022 বিশ্বকাপের দিকে তাকান, তাহলে 18 বিশ্বকাপে ফ্রান্সের যে মিডফিল্ড সেখানে ছিলেন পল পগবা এবং গ্রিজম্যান, তিনি নিচে নেমে আসতেন। পল পগবা সেই সময় অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার ছিল। 2022 বিশ্বকাপে সেখানে তার দায়িত্ব পালন করেছে গ্রিজম্যান এবং তার সঙ্গে ছিলেন রাবিওত। কিন্তু এবার ধরা হচ্ছে ফ্রান্স টিম খুবই শক্তিশালী, তবে তাদের ল্যাকিংস রয়েছে মিডফিল্ডে এবং সেখানে ক্রিয়েটিভিটির অনেক অভাব রয়েছে। এবং আমরা কিন্তু তারা যে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলো খেলেছে সেখানেও সেটা দেখতে পেয়েছি। এবং আরেকটি ব্যাপার এখানে অ্যাড করতে চাই, সেটি হলো ফ্রান্সের ড্রেসিং রুমের যে একটা ইগো ইস্যু, এটা নিয়ে সংবাদ মাধ্যম বেশ চাউর হয়েছে এবং বলা হচ্ছে যে বিশ্বকাপ যখন প্রস্তুতি ক্যাম্প শুরু হয়
আমেরিকাতে, তখন এমবাপ্পে ক্যাম্প থেকে আবার রিয়াল মাদ্রিদে গিয়েছেন, এটা অনেক তার সব মানে সতীর্থ মেনে নেননি ভালোভাবে। সবকিছু মিলে ড্রেসিং রুমের যে ইগোটা, যেটা আমরা রিয়াল মাদ্রিদে দেখে থাকি, এটা কি কোনো ইস্যু বা প্রভাব ক্রিয়েট করবে কিনা? দেখেন, ফ্রান্স এমন একটা দল, মানে যারা কিন্তু এমবাপ্পের কথা আপনি বলছেন, যে এমবাপ্পে এমন একজন খেলোয়াড়, সে কিন্তু একাই পুরো ম্যাচটা পরিবর্তন করে দিতে পারে। এবং এটা আমরা কিন্তু 2022-এর বিশ্বকাপের যে ফাইনালে, আপনি যদি সেই ফাইনালটা কল্পনা করেন, যে 2-0 গোলে আর্জেন্টিনার মতো দল বিশ্বকাপের ফাইনালে এগিয়ে আছে, পুরো খেলাটা কিন্তু এমবাপ্পে একরকম একাই কিন্তু পরিবর্তন করে দিয়েছে, এবং তাদের মিডফিল্ডের একটা বিরাট অবদান ছিল। সুতরাং এমবাপ্পে কিন্তু তার মাঠের খেলার মধ্যে দিয়ে এই সমস্ত ইগো বলেন আপনি, তাকে নিয়ে যে সমালোচনাগুলো, সেগুলো জবাব মুহূর্তের মধ্যে কিন্তু সে উড়িয়ে দিতে পারে, সেই সক্ষমতা তার রয়েছে। এবারের বিশ্বকাপে তার জন্য মানে শিরোপা জয়ের তো একটা টার্গেট রয়েছে, তার জন্য কিন্তু অনেক কিছু প্রাপ্তির একটা বিশ্বকাপ হইতে পারে। যদি আর 5টা গোল করে এমবাপ্পে, তাহলে সে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হবে। আজকে যদি সে মানে একটা গোল করে, তাহলে সে কিন্তু পেলেকে ছাড়িয়ে বিশ্বকাপের গোলে সে পেলেকে ছাড়বে। দুইটা গোল যদি সে করে, তাই মেসি এবং তার যে ফ্রান্সের যে কিংবদন্তি জাস্ট ফন্টিন, তাদেরকে ছাড়িয়ে যাবে। তো সুতরাং তার সামনে কিন্তু ব্যক্তিগত প্রাপ্তিরও অনেক সুযোগ এবং সম্ভাবনা রয়েছে, এবং সেই সাথে সেই প্রাপ্তিটা যদি হয়, তাহলে কিন্তু এমবাপ্পে যদি জ্বলে ওঠে, তাহলে ফ্রান্সের যত রকমের দুর্বলতা সমালোচনা আপনি বলছেন, সবটাই কিন্তু মানে এক ফুৎকারে উড়ে যাবে। সুতরাং ফ্রান্সের সামনে বিরাট সুযোগ, এবং এমবাপ্পেকে তারা যদি আপনি বলেন যে ইগো বলেন বা তার কোনো আচার আচরণগত দুর্বলতা বলেন, সেগুলো ছাপিয়ে আসলে ফ্রান্সের পুরো টিমের মানে দায়িত্ব হবে এমবাপ্পেকে তার স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়া, তাকে বলের যোগান দেওয়া, এবং তার সাথে মানে 1-to-1-এ পজিশনিং গুলা কিভাবে মানে নিশ্চিত করা যায় মাঠের খেলায়, সেটা যদি করতে পারে এবং এমবাপ্পেকে যদি স্বাভাবিক খেলাতে পারে, আমার মনে হয় যে ফ্রান্সের অনেক দূর যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আরেকটা ম্যাচ হবে আজকে, সেটা হলো নরওয়ে এবং ইরাক। নরওয়ে প্রায় 1998 সালে পরে বিশ্বকাপে এসেছে, এবং ইরাকও কিন্তু অনেক বছর পরে বিশ্বকাপে এসেছে। সো দুইটা দেশের জন্য আজকের ম্যাচটি হতে যাচ্ছে খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ। এবং নরওয়েকে বলা হচ্ছে এবারে বিশ্বকাপের ডার্ক হর্স, যদি আমরা এর আগে দেখেছি যে ইকুয়েডর ডার্ক হর্স হওয়ার পরেও ম্যাচটি হেরে গিয়েছে। তো আজকের ম্যাচে কি প্রত্যাশা করছেন? নরওয়ের ভাগ্য কি ইকুয়েডরের মতো হবে, নাকি তার পরিবর্তন করতে পারে? আমার মনে হয় যে স্বাভাবিকভাবে এশিয়ার মানে মাঝারি শক্তির দল হচ্ছে ইরাক, এবং তারা কিন্তু বিশ্বকাপে অনেকটা খুঁড়িয়ে এবার বিশ্বকাপে গেছে আর কি, চূড়ান্ত পর্বে। তো সেক্ষেত্রে নরওয়ের দীর্ঘদিন পর বিশ্বকাপে এসেছে। তো এই ম্যাচে স্বাভাবিকভাবেই একটা খুব যে আকর্ষণীয় ম্যাচ বা মানে ফুটবল আমাদের জন্য খুব মানে তাকিয়ে থাকার মতো ম্যাচ তা না, দুইটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো স্বাভাবিকভাবে আমি মনে করি যে এই ম্যাচে নরওয়ে আসলে এগিয়ে থাকবে, এবং সেটা যদি অন্য কোনো ফল হয়, ড্র কিংবা হার, সেটা হবে আসলে এই বিশ্বকাপের যে ধারাবাহিকভাবে হয়ে আসছে অঘটন, সেটাও একটা অঘটনই হবে বলা যায়। কিন্তু সবার চোখ থাকবে কিনা যে আর্লিং হ্যালান্ড, যাকে বলা হয় দুনিয়ার অন্যতম সেরা স্ট্রাইকার, প্রথমবারের মতো বিশ্বকাপে নামছে। সো তার দিকে তো আলাদা চোখ রাখতে হয়। নিশ্চয়ই যারা ফুটবল খেলা দেখেন এবং সারা বছর ফুটবল খেলা ফলো করেন, তাদের জন্য কিন্তু হ্যালান্ডের বিশ্বকাপের এই ম্যাচটি সবার জন্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সে লিগে যেরকম পারফরমেন্স দেখিয়ে থাকেন এবং তার যে ফিনিশিং দক্ষতা, সেটা কিন্তু আমরা বিশ্বমঞ্চে কখনোই দেখতে পাই নাই। সুতরাং এই হ্যালান্ডের বিশ্বকাপে অভিষেকটা নিশ্চয়ই আমাদের ফুটবল আমাদের জন্য একটা আকর্ষণীয় বিষয়। মাহিজামান, ইরাক এবং নরওয়ে ম্যাচ নিয়ে যদি কিছু বলতেন। আপনি যেটা বললেন যে আর্লিং হ্যালান্ড, আসলে তার দিকে সবাই তাকিয়ে থাকবে। ম্যাচটা কিন্তু আসলে আমার মনে হয় হ্যালান্ডের মতো প্লেয়ারদের জন্য আসলে উপভোগ্য হবে। কিন্তু আমি এখানে সাধারণভাবে ইরাক যদিও এশিয়ার একটা শক্তিশালী দল, ভালোই শক্তিশালী দল, বাট নরওয়ে কিন্তু অনেকদিন পর আসলে তাদের একটা মেন সেট আপ, একটা ভালো টিম নিয়ে এসেছে বিশ্বকাপে। তো নরওয়ে অবভিয়াসলি এই ম্যাচে জিতবে ইনশাআল্লাহ। আলোচনা শেষ দিকে চলে এসেছি, যদি একটু প্রেডিকশন নিয়ে কথা বলতে চাই, যদিও আমাদের প্রেডিকশন আসলে সেভাবে মিলছে না, যদি একটু প্রেডিকশন দিতেন তিনটা ম্যাচ। না, এক রাতে যদি 4টা ড্র হয়, আপনার প্রেডিকশন তো মিলবে না। এটা তো আর আমাদের ব্যর্থতা না, এটা ব্যর্থতা হচ্ছে যারা মাঠে খেলছে জিততে পারছে না, তাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা না। আর কোন ম্যাচের কথা বলছেন? আর্জেন্টিনা আলজেরিয়া শুরুতে বলবেন, এরপরে ফ্রান্স। আমি তো আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচে অবভিয়াসলি আর্জেন্টিনা জিতবে, এবং আমি মনে করি যে আজকে 3 থেকে 4টা গোল আর্জেন্টিনা দিবে। কয় গোলে জিতবে আমি বলতে পারবো না, আমার প্রত্যাশা 3 থেকে 4টা। এরপর যদি ফ্রান্স এবং নরওয়ে নিয়ে একটু বলতেন। ফ্রান্স এবং সেনেগালের ম্যাচ, ফ্রান্স সেনেগালের ম্যাচে আমি মনে করি ফ্রান্স নিশ্চিতভাবে জিতবে। যদি অন্য কোনো ফলাফল হয়, সেটা হবে অঘটন। মাহিজামান, আর্জেন্টিনা স্বাভাবিকভাবে আমার ভাইয়া যেটা বললো যে 3-4টা গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে আলজেরিয়া দিয়ে দিবে। মানে আমার প্রেডিকশন 3-1। আর আপনি যদি বলেন যে সেনেগাল আর ফ্রান্সের কথা, আমি তাদেরকে 2-1 দিয়ে রাখবো না। ফ্রান্স
জিতে থাকবে। পরবর্তী ম্যাচ নরওয়ে এবং ইরাক। নরওয়ে ইরাকের মধ্যে আমি নরওয়েকে এগিয়ে রাখবো, কিন্তু আসলে এটা বলা খুবই টাফ, কারণ আসলে দুই টিমই বলা যায় যে এবার ড্র হওয়ার চান্সেস বেশি। আমার মনে হয় নরওয়ে ম্যাচে নরওয়ে ইরাক ম্যাচে নরওয়ে বড় ব্যবধানে জিততে পারে। জেতা উচিত। দুজনকে ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। দর্শক, আড্ডা হচ্ছিল বিশ্বকাপ নিয়ে। আজকে কোন দল জিততে পারে সেই প্রেডিকশন আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন।